গুজরাট টাইটান্সের কাছে হেরে চরম বিপদে পড়ল চেন্নাই সুপার কিংস। একই সাথে প্লে অফের সমীকরণটাও জটিল হলো চেন্নাইয়ের। প্লে অফের সমীকরণে 2-4 না মেলাতে পারলে শেষ পর্যন্ত প্লে অফের টিকিটটাও হয়তো হাতছাড়া হতে পারে চেন্নাই সুপার কিংসের। অপরদিকে চেন্নাইকে হারিয়ে প্লে অফের নিজেদের জটিল সমীকরণকে সহজ করে নিলেন গুজরাট টাইটান্স। সমীকরণের হিসাবটা সঠিকভাবে মেলাতে পারলে শেষ পর্যন্ত প্লে অফে জায়গা পেতে পারে গুজরাট টাইটান্স দলটি। এদিকে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে বিরাট কোহলির ধারে কাছে চলে এসেছেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। অপরদিকে পার্পল ক্যাপসটা উদ্ধার করতে আগামীকাল মাঠে নামবেন জাসপ্রীত বুমরা। 59তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফে যাচ্ছে কোন দল, কোন দলের জন্য অপেক্ষা করছে কোন সমীকরণ, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 10 মে শুক্রবার আইপিএলে একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে চেন্নাই সুপার কিংসকে 35 রানে হারিয়েছেন গুজরাট টাইটান্স। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান শুভমান গিল। আইপিএল এ সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে গুজরাট বনাম চেন্নাইয়ের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে আইপিএল এর 59তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 59তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। একই সাথে কিন্তু আমরা দেখে নেব প্লে অফের সমীকরণে কার কোন জটিল সমীকরণ অপেক্ষা করছে কোন দলের জন্য। সর্বশেষ দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়। তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ টি-20 বিশ্বকাপের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 10 মে শুক্রবার আইপিএল এর 59তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং পাঞ্জাবের বর্তমান নেট রান রেট -0.423। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং মুম্বাইয়ের বর্তমান নেট রান রেট -0.212। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে উন্নতি হয়েছে গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্স 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং তাদের বর্তমান নেট রান রেট হলো -1.063। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলটি 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 5 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 5 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 10 এবং বেঙ্গালুরুর বর্তমান নেট রান রেট +0.217। এরপর পয়েন্ট টেবিলে 6 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.769। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং দিল্লির বর্তমান নেট রান রেট -0.316। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট +0.491। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ 12টি ম্যাচ খেলেছে, 12টি ম্যাচের মাঝে 7 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 7 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 14 এবং হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট +0.406। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.476। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স 11টি ম্যাচ খেলেছে, 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.453। তো এই ছিল কিন্তু 59তম ম্যাচ শেষে আইপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পয়েন্ট টেবিলের 1 নম্বরে কলকাতা নাইট রাইডার্স। তো আজকের যে ম্যাচটি ছিল এই ম্যাচটি কিন্তু গুজরাট টাইটান্সের জন্য ডু অর ডাই ম্যাচ ছিল। অপরদিকে কিন্তু চেন্নাই সুপার কিংসের কাছে ছিল একটা প্রাণবন্ত সুযোগ, যেটা প্লে অফে কোয়ালিফাই করতে চেন্নাই সুপার কিংসকে এক ধাপ এগিয়ে যেতে পারত। আজকের ম্যাচটা যদি চেন্নাই সুপার কিংস জিতে যেতে পারত তাহলে কিন্তু প্লে অফের লড়াইয়ে আরও এক ধাপ উন্নতি হতো চেন্নাই সুপার কিংসের। পরবর্তী আর একটি মাত্র ম্যাচ জিতলেই কিন্তু চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারত। কিন্তু আজকের ম্যাচটি হেরে নিজেদের প্লে অফের যে সমীকরণ, সহজ সমীকরণটাকে জটিল করে ফেললো কিন্তু চেন্নাই সুপার কিংস। তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে কিন্তু পয়েন্ট টেবিলের যে অবস্থান সেখানে কিন্তু 16 পয়েন্ট পেয়েছে দুটি দল, তারা হলো
কলকাতা ও রাজস্থান। এরপর 14 পয়েন্ট পেয়েছে মাত্র একটি দল, তারা হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর কিন্তু 12 পয়েন্ট পেয়েছে 3টি দল। এই দলগুলো হলো চেন্নাই, দিল্লি, লখনৌ। এরপর 10 পয়েন্ট পেয়েছে 2টি দল, তারা হলো বেঙ্গালুরু ও গুজরাট। এবং 8 পয়েন্ট পেয়েছে 2টি দল, তারা হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। তো এখন আপনাদেরকে প্লে অফের সমীকরণ বা হিসাব নিকাশটা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু অফিসিয়াল ভাবে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস এই দুটি দল প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে। একদম অফিসিয়াল ভাবে তারা কিন্তু প্লে অফের লড়াই থেকে বাদ পড়ে চলে গিয়েছে। তাদের পয়েন্ট 8। তারা যদি পরের দুটি ম্যাচ জিতেও যায়, তাদের পয়েন্ট কিন্তু হবে সর্বোচ্চ 12। আর 12 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হবে না, কেননা ইতিমধ্যে কিন্তু 12 পয়েন্ট পেয়েছে আপনার 6টি দল পর্যন্ত 12 পয়েন্ট প্লাস অতিক্রম করে ফেলেছে। তো সেক্ষেত্রে 12 পয়েন্টে কোনোভাবে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা সম্ভব হচ্ছে না। অপরদিকে কিন্তু পয়েন্ট টেবিলের 7 ও 8 নম্বরে যে দুটি দল রয়েছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স তারা কিন্তু শেষ মুহূর্তে এসে ম্যাচ জিতে কিন্তু প্লে অফের যে লড়াই, সেখানে কিন্তু নিজেদেরকে টিকিয়ে রেখেছে। শেষ পর্যন্ত খাতা কলমের যে হিসাব, সেখানে কিন্তু গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনো প্লে অফের লড়াইয়ে তারা কিন্তু টিকে রয়েছে। তো গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের বর্তমান পয়েন্ট কিন্তু 10। তো এই দুটি দল যদি তাদের পরবর্তী দুটি ম্যাচ জিতে যায়, দুটি করে 4টি ম্যাচ রয়েছে তাদের, তো এই 4টি ম্যাচ যদি তারা জিতে, তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে কিন্তু 14। তো 14 পয়েন্ট ইতিমধ্যে অর্জন করতে পেরেছে 3টি দল। তো আপনার এখানে কলকাতা, রাজস্থান তারা 16 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ 14 পয়েন্ট অতিক্রম করে গিয়েছে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ তারা 14 পয়েন্টে রয়েছে। তো 3টি দল 14 পয়েন্ট ক্রস করেছে, এখনো একটি দল রয়েছে প্লে অফের লড়াইয়ে। তো এখানে কিন্তু আপনার সর্বোচ্চ 14 পয়েন্ট যদি অর্জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স, তাদের হাতে কিন্তু একটা সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অন্যান্য ম্যাচের প্রতিও খেয়াল রাখতে হবে। বাকি যে দলের ম্যাচগুলো রয়েছে, চেন্নাই, দিল্লি ও লখনৌ, তাদের যে পরবর্তী আরো দুটি করে 6টি ম্যাচ রয়েছে, এই 6টি ম্যাচের উপর তাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেই ম্যাচের ফলাফলের উপর। সেক্ষেত্রে কিন্তু 14 পয়েন্ট নিয়ে প্লে অফে কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে বেঙ্গালুরু ও গুজরাটের হাতে। তো বেঙ্গালুরু ও গুজরাট কিভাবে প্লে অফে কোয়ালিফাই করবে এই বিষয়ে আলাদা একটি ভিডিও দেবো আপনাদেরকে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি জানাবো। তো আজকের এই ভিডিওর আগে জানানোর কথা ছিল, কিন্তু সাময়িকভাবে একটু সমস্যার কারণে জানাতে পারিনি। তো এই যে ভিডিওটা বর্তমান রেকর্ড করছি, এটার পরবর্তী ভিডিওতে আপনারা আগামীকাল দুপুরে পেয়ে যাবেন কিন্তু কিভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স প্লে অফে কোয়ালিফাই করবে, সে বিষয়ে আপনাদেরকে আলোচনা করে জানিয়ে দেওয়া হবে। এরপর কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের 4, 5 ও 6 নম্বরে যে 3টি দল অবস্থান করছে, এদের কিন্তু আপনার প্লে অফের লড়াইটা নিজেদের মাঝে 50-50 হয়ে গিয়েছে। কেননা এখানে দেখতে পাচ্ছেন চেন্নাই, দিল্লি, লখনৌ তাদের প্রত্যেকের পয়েন্ট কিন্তু 12 করে, প্রত্যেককেই 12টি করে ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ করে জিতেছে, 6 ম্যাচ করে হেরেছে। সবারই পয়েন্ট সমান, কিন্তু নিট রান রেটের একটা হিসাব নিকাশ রয়েছে এখানে। এই নিট রান রেটের হিসাবে এগিয়ে রয়েছে চেন্নাই সুপার কিংস। তো নিট রান রেটের হিসাবে এগিয়ে থাকার কারণে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে, 5 নম্বরে দিল্লি এবং 6 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। তো এখানে কিন্তু লখনৌ ও দিল্লি তাদের থেকে চেন্নাইয়ের কিন্তু তুলনামূলকভাবে একটু আপনার প্লে অফে কোয়ালিফাই করার একটা সম্ভাবনা ভালো। কেননা দেখতে পাচ্ছেন লখনৌ দিল্লির মাঝ থেকে যে কোনো একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 16 হবে। কেননা এখানে লখনৌ দিল্লির মাঝে একটি ম্যাচ রয়েছে, 64তম ম্যাচ। আপনাদেরকে এর আগেও বলেছি যে তাদের মাঝ থেকে যে কোনো একটি দলের পয়েন্ট সর্বোচ্চ 16 হবে। সেক্ষেত্রে কিন্তু চেন্নাই সুপার কিংস তার কিন্তু ম্যাচ রয়েছে, একটা হলো রাজস্থানের বিপক্ষে, আরেকটা কিন্তু বেঙ্গালুরুর বিপক্ষে। তো এই দুটি দলের বিপক্ষে যদি আপনার চেন্নাই সুপার কিংস জিততে পারে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসেই চেন্নাই সুপার কিংসের পয়েন্ট 16 হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু নেট রান রেটে বর্তমানে কিছুটা এগিয়ে রয়েছে চেন্নাই অন্যান্য দলের থেকে। আর দুটি ম্যাচ যদি জিততে পারে, তাহলে কিন্তু নেট রান রেটের আরো একটি উন্নতি হবে। সেক্ষেত্রে কিন্তু 16 পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস প্লে অফে কোয়ালিফাই করতে পারবে। অপরদিকে কিন্তু দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস তাদেরকে কিন্তু অনেকটা কাঠখড় পোড়াতে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে। তো নিজেদের মাঝে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে দিল্লি ও লখনৌর, সে ম্যাচের মাঝে যে দলটি জিতবে তাকে পরবর্তী ম্যাচটাও জিততে হবে, তাহলে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে সেই দলের। তো এসব নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিওতে আলোচনা করতে হবে। এই এক ভিডিওতে সবকিছু নিয়ে আলোচনা করলে আসলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়, আপনাদেরকে অনেক বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, এখানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হাতেও এখনো দুটি ম্যাচ রয়েছে। দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচ যদি জিততে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাহলে কিন্তু অফিসিয়ালভাবে প্লে অফে কোয়ালিফাই করবে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো দেখা যাক, হায়দ্রাবাদ দুটি ম্যাচের মাঝে যদি একটি ম্যাচ জেতে, তাহলে সেক্ষেত্রে প্লে অফের লড়াই অনেকটা এগিয়ে যাবে হায়দ্রাবাদ দলটি। অপরদিকে কিন্তু কলকাতা ও রাজস্থান তারা কিন্তু প্লে অফে এক পা দিয়ে রেখেছে, কিন্তু অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি যে কলকাতা ও আপনার রাজস্থান তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে। এটার কিন্তু অফিসিয়াল ঘোষণা আসেনি, কিন্তু তারা প্লে অফের দ্বার প্রান্তে চলে গিয়েছে। তো এখানে কিন্তু আপনার কলকাতা ও রাজস্থান তাদের মাঝে একটি ম্যাচ রয়েছে, আইপিএল এর 70তম ম্যাচ সম্ভবত, অথবা 70তম না, শেষের দিকে কলকাতা ও রাজস্থানের মাঝে একটা ম্যাচ রয়েছে। সেই ম্যাচের মাঝে যে কোনো একটি দল তো অবশ্যই জিতবে। যে দলটি জিতবে তার পয়েন্ট অবশ্যই 18 হবে, এবং 18 পয়েন্ট হলে কিন্তু সে দল 11 ম্যাচে রান করেছেন 541। তো বর্তমান যে কন্ডিশন সে অনুযায়ী কিন্তু কলকাতা ও রাজস্থান তাদের পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সর্বোচ্চ 22 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
তো 22 পয়েন্ট, সেখানে তাদের মাত্র 18 পয়েন্ট লাগতেছে প্লে অফে কোয়ালিফাই করতে। তো যে কোনো একটি দলের পয়েন্ট অবশ্যই 18 হয়ে যাবে, সেটি কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো বলাই যায় যে কলকাতা ও রাজস্থান তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করেছে বা এক পা দিয়ে রেখেছে, তাদের প্লে অফে বাধা হওয়ার মতো কোনো সম্ভাবনা দেখছি না। তো শেষ পর্যন্ত দেখা যাক কোন দল আপনার পয়েন্ট টেবিলের 1 নম্বরে থেকে প্লে অফে কোয়ালিফাই করে, এটি কিন্তু দেখার বিষয়। তো যাই হোক, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কোন দলের সম্ভাবনা কতটুকু রয়েছে প্লে অফে খেলার। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চেন্নাই সুপার কিংসকে তাদের পরবর্তী 2টি ম্যাচের মাঝে 2টি ম্যাচই জিততে হবে যদি প্লে অফে কোয়ালিফাই করতে হয়। যদি 2টি ম্যাচের মাঝে কোনোভাবে একটি ম্যাচ হেরে যায় বা একটি ম্যাচ জেতে, 2টি ম্যাচের মাঝে একটি জেতে একটি হারে, সেক্ষেত্রে কিন্তু সমীকরণের হিসাব নিকাশটা আরো জটিল হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের, এবং শেষ পর্যন্ত প্লে অফটাও কিন্তু অনিশ্চিত হয়ে যেতে পারে চেন্নাইয়ের। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারাও কিন্তু শেষ মুহূর্তে এসে 4টি ম্যাচ জিতেছে। তো টানা 4 ম্যাচ জিতে কিন্তু প্লে অফের সম্ভাবনাটা বাঁচিয়ে রেখেছে দলটি। তো তাদের যে সমীকরণ সেটি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দিতে চেয়েছি, অবশ্যই জানিয়ে দেবো। তো যাই হোক, 59তম ম্যাচ শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিলের আপডেট জানালাম। চলুন এখন দেখে নিই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল আইপিএল এর 60তম ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 11ই এপ্রিল শনিবার আইপিএল এর 60তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তো কলকাতা পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে, অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে। তো এই ম্যাচে কলকাতা যদি জিতে যায়, সেক্ষেত্রে কলকাতা কিন্তু অফিসিয়ালভাবে প্লে অফে কোয়ালিফাই করবে, কেননা এখানে দেখতে পাচ্ছেন 18 পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কেবলমাত্র 2টি দলের, আর রাজস্থান ও সানরাইজার্স হায়দ্রাবাদ। সেক্ষেত্রে প্লে অফের জন্য আরও একটি দল লাগবে। তো যে দল পয়েন্ট টেবিলে 18 পয়েন্ট নিশ্চিত করতে পারবে, সে দলে কিন্তু অফিসিয়ালভাবে প্লে অফের টিকিটটা পেয়ে যাবে। তো যাই হোক, আগামীকাল যদি কলকাতা জিততে পারে তাহলে অফিসিয়ালভাবেই প্লে অফের টিকিট পেয়ে যাবে। আর যদি কোনো কারণে হেরে যায়, তারপরে আরও 2টি ম্যাচ রয়েছে কলকাতার হাতে, সে ম্যাচ 2টির মাঝে যে কোনো একটি ম্যাচ জিতলেই কলকাতা প্লে অফে কোয়ালিফাই করবে। অপরদিকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কোনোভাবে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না, যেটি আপনারা আগেই জেনেছেন, আগেই দেখেছেন, আগেই আমি আপনাদেরকে বুঝিয়েছি বিষয়টা। চলুন এখন দেখে নিই আমরা অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোন খেলোয়াড়ের অবস্থান কোথায়। তো 10 মে শুক্রবার আইপিএল এর 59তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। 12টি ম্যাচ খেলেছে, 12 ম্যাচে রান করেছেন 426 রানের মাঝে তার ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রানের ইনিংস হলো 104। এরপর 9 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট। 11 ম্যাচে রান করেছেন 429, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 89 রানে অপরাজিত। এরপর 8 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ। 11 ম্যাচে রান করেছেন 436, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 84 রানে অপরাজিত। এরপর 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। 12 ম্যাচে রান করেছেন 460, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 82। 6 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। 11 ম্যাচে রান করেছেন 461 রানের মাঝে তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 109 রান। এরপর 5 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 11 ম্যাচে রান করেছেন 471, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 86 রান। এরপর 4 নম্বরে চলে এসেছে কিন্তু গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন। 12 ম্যাচে রান করেছেন 527 রান করে 4 নম্বরে সাই সুদর্শন। তো সাই সুদর্শনের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 103 রান, যেটি আজকের ম্যাচে কিন্তু সাই সুদর্শন করেছেন। তো চেন্নাইয়ের বিপক্ষে একটি সেঞ্চুরি তুলে নিয়েছেন সাই সুদর্শন আজকের ম্যাচে। এরপর 3 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস হেড। 11 ম্যাচে রান করেছেন 533, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ 102 রান। 2 নম্বরে অবস্থান করছে ঋতুরাজ গায়কোয়াড়, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ঋতুরাজ গায়কোয়াড় 12 ম্যাচে রান করেছেন 441, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 108 রানে অপরাজিত। তো আজকের ম্যাচে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় তিনি কিন্তু কোনো রান করতে পারেনি বা রানের খাতা খুলতে পারেনি, বাউন্ডারি লাইনে গিয়ে রশিদ খানের হাতে একটি ক্যাচ দিয়েছে। তো যার কারণে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়ের 11তম ম্যাচ শেষেও রান ছিল 541, আজকের 12তম ম্যাচ শেষেও তার রান 541। তো 541 রান করে কিন্তু 2 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড়, এবং 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। 12 ম্যাচে রান করেছেন 634, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 113 রানে অপরাজিত। তো 12 ম্যাচে 634 রান করে অরেঞ্জ ক্যাপটা বর্তমানে নিজের দখলে রেখেছেন বিরাট কোহলি। তো চলুন আমরা এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াইয়ে কোন বোলারের অবস্থান কোথায়। তো পার্পল ক্যাপসের লড়াইয়ে মোস্তাফিজুর রহমান আইপিএল ছেড়েছেন সেই কবে, তারপরেও এখনো কিন্তু সেরা 20 জনের তালিকায় মোস্তাফিজুর রহমান রয়েছেন কিন্তু 11 নম্বর অবস্থানে। তো 9 ম্যাচে মোস্তাফিজুর রহমান 14টি উইকেট নিয়ে 11 নম্বর অবস্থানে রয়েছে বর্তমানে।
এরপর ধারাবাহিকভাবে আপনাদেরকে যদি বলি, তালিকার 10 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্স 12 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 9 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার তুষার দেশপান্ডে। তুষার দেশপান্ডে 11 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। কুলদীপ যাদব 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 7 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন 11 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 6 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার। মুকেশ কুমার 8 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থারাঙ্গাসু নাতারাজান। নাতারাজান 10 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 4 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার আর্শদীপ সিং। আর্শদীপ সিং 12 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বোলার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 11 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 2 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। এরপর 1 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 12 ম্যাচে উইকেট পেয়েছেন 20টি। তো এই ছিল কিন্তু আপনার আইপিএল এর 59তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলে রাজত্ব চলছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের অরেঞ্জ ক্যাপটা রয়েছে বিরাট কোহলির দখলে, পার্পল ক্যাপটা রয়েছে কিন্তু আপনার হর্ষল প্যাটেলের দখলে। তো আগামীকাল কিন্তু জসপ্রীত বুমরার একটি ম্যাচ রয়েছে, সে ম্যাচে জসপ্রীত বুমরা যদি কমপক্ষে 3টি উইকেট পায় সেক্ষেত্রে কিন্তু ব্যক্তিগতভাবে পার্পল ক্যাপটা নিজের করে নিতে পারবেন জসপ্রীত বুমরা, অন্যথায় কিন্তু হর্ষল প্যাটেলের দখলেই থাকবে আপনার এই পার্পল ক্যাপটি। তো এই যে আপনার 59তম ম্যাচে যে আপডেট দেখলেন, যেখানে চেন্নাই সুপার কিংস কিছুটা হলেও তুলনামূলকভাবে অনেকটাই বিপদে পড়েছেন এবং এখান থেকে চেন্নাই সুপার কিংস উদ্ধার হতে পারবে কিনা অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। একই সাথে আপনারা জানাবেন যে কোন 4টি দল প্লে অফে কোয়ালিফাই করতে পারে বলে আপনার মনে হচ্ছে, অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আমার মনে হচ্ছে যে এইবারের আইপিএল এর প্লে অফের যে লড়াই, এখানে বেশ বড় একটা নাটকীয়তা হতে চলেছে। হয়তোবা কোনোভাবে শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোয়ালিফাই করতে পারে এবারের আইপিএলে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।